সাথে সংসার করুম সেই নাই। মৃত্যুর ঠিক আগে সোহেল কি বলতে চেয়েছিলেন? চোখের সামনে স্বামীর এমন ভয়ঙ্কর পরিণতি দেখে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর বুক ফাটা কান্না আজ পুরো দেশকে কাঁদাচ্ছিল। ঈদের ছুটিতে আনন্দ করতে বাড়ি ফেরার পথে লঞ্চ ঘাটে এমন কি ঘটেছিল যার কারণে নিমেষেই একটা সাজানো সংসার তছনছ হয়ে গেল? আর এই নির্মম হত্যাকাণ্ডের দায় আসলে কার? লঞ্চ মালিকের নাকি বেপরোয়া চালকের? আজ আমরা জানব সদরঘাটে সেই হৃদয় বিদারক দুর্ঘটনার পেছনের আসল সত্যি। দর্শক, ঘটনাটি ঘটেছে ঢাকার সদরঘাটে। মাত্র ২২ বছর বয়সী তরুণ সোহেল, তার বাবা মিরাজ ফকির এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরিশালের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তারা একটি ট্রলারে করে আসা যাওয়া ৫ লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এমভি জাকির সম্রাট ৩ নামের আরেকটি বিশাল লঞ্চ এসে তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। ২ লঞ্চের মাঝে চাপা পড়ে সোহেলের শরীরের নিচের অংশ পুরোপুরি পিষ্ট হয়ে যায়, এমনকি তার পকেটে থাকা মোবাইল ফোনটিও টুকরো টুকরো হয়ে যায়। মিটফোর্ড হাসপাতালে মৃত্যুর ঠিক আগে তীব্র যন্ত্রণায় কাতর সোহেল হয়তো তার অনাগত সন্তান আর স্ত্রীর কথাই ভেবেছিলেন। চোখের সামনে স্বামীকে এভাবে পিষ্ট হতে দেখে এবং একই সাথে শ্বশুরকে নদীতে ডুবে নিখোঁজ হতে দেখে সোহেলের স্ত্রী এখন পাগল প্রায়। নিজে গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে শুধু অঝরে কাঁদছেন তিনি। যে স্ত্রীর গর্ভে তাদের ভালোবাসার সন্তান, ঈদের আগে সেই স্ত্রীর পৃথিবী এভাবে মুহূর্তেই অন্ধকার হয়ে যাবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনার দায় আসলে কার? লঞ্চ চালকের বেপরোয়া গতি নাকি লঞ্চ মালিকদের অতিরিক্ত লাভের লোভ? নিয়ম ভেঙে নদীর মাঝখানে ট্রলার থেকে যাত্রী ওঠানো এবং চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার। ইতিমধ্যে নৌ মন্ত্রণালয় জড়িত লঞ্চগুলোর রুট পারমিট বাতিল করেছে, কিন্তু তাতে কি সোহেল আর তার বাবার প্রাণ ফিরে আসবে? এই ভয়ঙ্কর ঘটনার সময় ঘাটে থাকা শত শত মানুষের চোখের সামনেই সবকিছু ঘটেছিল। তো চলুন চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য দেখে সেখানে থাকা পাবলিক ঠিক কি বলল এবার সেটাই শুনে নেওয়া যাক। ট্রলার এখান থেকে যাওয়া যাইতেছিল, ওই মুহূর্তে আরেকটা লঞ্চ ব্যাগে গিয়ার দেওয়া দিচ্ছে, যার কারণে ওইটা সংঘর্ষ হয়। তার কারণে ২ লঞ্চের ভিতরে যাতা খাওয়াতে তারপরে তারা হয়ে গেছে, কষ্ট করে উঠাইছিল। তারপরে তো তারা নাই, আর ট্রলারের ভিতরে যারা নিচে ছিল তাদের আর অস্তিত্ব আমরা প্রায় ৬ থেকে ৭-৮ জন ছিলই, মানে ট্রলারের লোক। নৌকাটা মাঝখানে পড়ে গেছে, ওই সাইডের যে লঞ্চটা ছিল এটা পিছনে দিছে, আর পিছনে দেওয়ার সময় নৌকাটা ২ লঞ্চের পিছনে মাঝখানে পড়ে গেছে। তো যাত্রীরা যখন উঠে ধরছে, একজন লোক এই লঞ্চের কর্নারের পিছনে বাইজা প্রথমে পা আলাদা হয়ে গেছে, তারপরে এই জায়গাতে আলাদা হয়ে গেছে। এই লোকটা ওই লঞ্চের ওই সাইডে বাইজা রয়েছে। তারপরে আর একজন লোক এই লঞ্চের পিছনে আর ওইটার সাইডে বাইজা একদম পুরো মানে পিষ্ট হয়ে গেছে, একদম পিষ্ট হয়ে গেছে। ওই লোকটার একজন লোক ধরে রাখছিল, তবে উনি আর মানে নিজের কন্ট্রোল করতে না পাইরা লাস্টে ছেড়ে দিছে, পরে পানির ভিতরে পড়ে গেছে। যে একটা লঞ্চ ২ লঞ্চে, এক লঞ্চ পিছনে আর এক লঞ্চ এইটা, আর ট্রলারের লোক আসছে, এই লোকেরা আইসে পিছনে লঞ্চটা আইসে মাইরে দেওয়ার পর একজন লোক ৩ টুকরো হয়ে পানিতে পড়ে গেছে, আর একজন লোক ওই মাঝখানে থেকে লঞ্চের ইতে বাজে ছেঁচড়ে পাইতে আসতে আসতে রক্ত পুরাই পরে আপনি পানিতে পড়ে গেছে। একটা ট্রলারে ৭ থেকে ৮ জন লোক ছিল, এর ভিতরে শুধু একজন লোক ছিল, আর লোকটি কি কোথায় গেছে কোনো খবরই নেই। কেন একজনের দাও পাটা, একজনের একজনের সংকোচ করে? এরা কি দেখে না? এরা কি দেখে না নিরাপত্তা মানুষের নাই? জানে আমরা জনগণ আসি, এরা তো দেখছে, এরা একজনের ওভারমেট করে আরেকজনের করতে যায়। কার আগে কে যাবে, কার আগে কে বেশি যাত্রী নেবে, কার আগে কে করবে, এটা তো ঠিক না। এই লঞ্চে ওঠার জন্য সম্ভাবনা এই লঞ্চে আসছে, ওই পিছনের লঞ্চটা মাইরা দিছে, পিছনে যে লঞ্চটা ওনাকে
হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা। উঠতে পারছিল? বরিশাল ওনারা কি উঠতে পারছিল আপা? জানি না, আমি এটি কিচ্ছু কইতে পারি না, আমি জানি না। ওনারা কি নিখোঁজ এখন? আপনি তাকে পাচ্ছেন না, তাই তো? ঈদের ছুটি কাটাতে স্ত্রী ও বাবাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন সোহেল। লক্ষ্য ছিল পরিবারের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, কিন্তু সেই আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। বুধবার রাজধানীর সদরঘাটে এমবি জাকির সম্রাট ৩ ও এমবি আসা যাওয়া ৫ লঞ্চের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সোহেল ফকির, তার স্ত্রী রুবাইয়া ও বাবা মিরাজ ফকির। আহত অবস্থায় সোহেল ও রুবাইয়াকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭:৩০টার দিকে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী রুবাইয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর বাবা মিরাজ ফকির এখনও নিখোঁজ। বৃহস্পতিবার সকালে সোহেলের মরদেহ মেহেদীগঞ্জের চাঁদপুরে আনা হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। চোখের জলে সবাই তাকে বিদায় জানায়। আমারই সহকর্মী ছিল মিরাজ, আমরা এক দলেরই কর্মী ছিলাম। তারই সন্তান সোহেল মারা গেছে এবং তার ওই যে মিরাজ ফকির, উনি আছে, জীবিত আছে না মৃত তা আমরা সঠিক এখনো বলতে পারি না, কিন্তু তার ছেলে সোহেল মারা গেছে। তার স্ত্রী হাসপাতালে অসুস্থ, একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তার ফ্যামিলিকে এই সোহেলের মা এবং মিরাজের স্ত্রীকে যে কী ভাষা দিয়ে আমরা যে সান্ত্বনা দেবে এমন কোনো ভাষা আমাদের নেই। পরিবার ঠিক গেছে এবং যে ছেলেটা মারা গেছে তার যে মা আছে আর আমার তো মা আছে, এই তুলনায় যে আমরা যে বাড়িতে গেলে আনন্দ ফুর্তি করবো, মা বাবা সবার সাথে একটা আনন্দ ফুর্তি উৎসব নিব, তো এই ক্ষেত্রে যায় যে ওনার আহাজারি, সেই আহাজারিটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। এখন এই মাকে যে সান্ত্বনাটা দিন, এটা দেওয়ার মতন আমাদের ভাষা খুঁজে পাইতেছে। আসলে বলে যে স্বপ্ন যাবে বাড়ি, লাশ হয়ে আসছে। আমরা জানাজা এসেছি, অসংখ্য মানুষ আসছে। আসলে এই শোক সম্বরণ করার মতো আসলে পরিবার কিভাবে সহ্য করবে জানি না, তবে আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল দান করুক। এই দুর্ঘটনায় নিজের স্বামী ও একমাত্র সন্তানকে হারানো রাশিদা বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রিয়জন হারানোর শোক আর নিখোঁজ পিতার অপেক্ষায় পরিবার জুড়ে চলছে শোকের মাতম। আমি চাই উপযুক্ত বিচার, আমি চাই আমার সংসারের ব্যাগ গ্রহণ। যে ভদ্রমহিলা আহত আছেন তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বা হাত পায়ে ইনজুরি আছে। ওখানে ওই জায়গাটায় ভিকটিম হয়েছে, একজন নিহত হয়েছে যার নাম সোহেল ফকির। তার স্ত্রী আহত হয়েছেন, তিনি মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর সোহেল ফকিরের যিনি নিহত হয়েছেন তার ডেড বডিও মিটফোর্ড হসপিটালে আছেন, এবং তার বাবা মিরাজ ফকির তিনি নিখোঁজ আছেন। আমরা যতটুকু ভিডিও ফুটেজটি পর্যালোচনা করে দেখেছি, আমরা একজন মানুষকে দেখেছি নদীতে পড়ে যেতে, আমরা অনুমান করছি ওই মানুষটি হবে মিরাজ ফকির। তারা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ। আমারও বাড়ি যেখানে, আমার পাশের গ্রামে। তিনজন একই পরিবারের। এই তিনজনের বিষয়ে একজন নিখোঁজ আছেন, একজন নিহত হয়েছে এবং একজন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমি নিজে তার সাথে কথা বলেছি। ভদ্রমহিলার নাম রুবা বেগম। তিনি সুস্থ আছেন এবং আশা করি তিনি সুস্থ হবেন দ্রুত, এবং আমরাও তার সুস্থতার জন্য সামগ্রিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো, চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা নিব। আমরা ব্যবস্থা নিব, কারণ আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে। সরকারও সেটি চায়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়েছে। আমরা যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা দুটি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু মানে পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা 3 কার্য দিবস। একটি বিআইডব্লিউটিএ থেকে করা হয়েছে, যেখানে সাইফুল ইসলাম আমাদের বিআইডব্লিউটিএ পরিচালক প্রশাসক, তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারাও আমাদেরকে তদন্ত রিপোর্ট দিবেন। পাশাপাশি মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলামকে প্রধান করে, এবং সেই জায়গায় বিআইডব্লিউটি এর কর্মকর্তা রাখা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তরের লোক রাখা হয়েছে, ফায়ার সার্ভিসের একজন থাকবে, নৌ পুলিশের একজন থাকবে।
তো আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস এবং প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ঈদ উপলক্ষে প্রচুর প্রেশার থাকে মানুষের। আপনারা জানেন যে আজকে গার্মেন্টস ছুটি হয়েছে, সে কারণে একটু অতিরিক্ত চাপ সব জায়গায় আছে। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া নৌঘাটে ছিলাম, সেখানেও প্রচণ্ড চাপ। আল্লাহ রহমতে সুস্থভাবে যাত্রী পারাপার করছে, এখানেও সুস্থভাবে সবকিছু হচ্ছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং আমরা যিনি নিহত হয়েছেন তাকে সর্বোচ্চ, যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। যিনি আহত অবস্থায় আছেন আমরা খুবই কেয়ারফুল বিষয়টি নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি আমার কাছে খুব দুঃখজনক বিষয় তারপরে বলতে হচ্ছে যে ভদ্রমহিলা আহত আছেন, তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, তার হাত পায়ে ইনজুরি আছে। আর যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাকে আমরা আমাদের রাত্রবেলায় ফায়ার সার্ভিস লেভেল বেস ট্রাই করছে, বাট আপনারা দেখছেন এখানে প্রচুর লঞ্চ মুভ করছে, এখানে ডুবুরি নামানো খুব কঠিন। আমাদের লঞ্চ যখন চলাচল একটু কমে যাবে তখন ফায়ার সার্ভিস চেষ্টা করবে, এটি আমাদেরকে কথা দিয়েছে এবং কালকে সকাল থেকে ফুল সুইংয়ে আমরা ওই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করব। মোট কথা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সেটিকে তো ফেরত দেওয়া যাবে না, বাট আমাদের যে দুটি কাজ তাদেরকে যথাযথভাবে সুস্থতা প্রদান করার জন্য সেবা প্রদান করা, যিনি নিহত হয়েছেন তাকে যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং যেটি আপনাদের মাধ্যমে আবার আমরা জানিয়ে দিব যে এই ঘটনা ঘটেছে, কি শাস্তি ব্যবস্থা করা হয়েছে, কতটুকু ব্যবস্থা করা হয়েছে। তখন আর মাথায় কাজ করতেছিল না যে কি করব, আমার একটা বাচ্চা 15 মাসের। আমার মানিব্যাগ টাকা পয়সা সব হারাইছে। এখন ওনাদের এখান থেকে আমাদের টিকিট ছাড়া ছাড়বে না, বুঝতেছে যে এটা কি বলবো আসলে আমি, কোন ধরনের মানবতা ভাই এটা। আসলে আমরা বসেছিলাম, হঠাৎ করে একটা কার্গো এসে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে যে কারেন্ট ছিল ওগুলো পড়ছে। আমরা ফার্স্টে ভাবছি যে হয়তো বাস্ট হয়েছে সিলিন্ডার, পরে দেখতেছি যে না, তাকাই আমি দেখতেছি যে সাইড দিয়ে উপর দিয়ে লোকজন পড়তেছে নিচে, আর কেউ সাথে কার্গো ছিল, ওই কার্গোর ভিতরে 80 জন লোক পড়ে গেছে ওইটার ভিতরে, আর অনেকে পড়ছে পানির ভিতরে। আর আমরা সাইডে ছিলাম, তো যাইয়ে দেখতেছি যে পানি উঠতেছে। যখন দেখছি পানি উঠতেছে তখন আর মাথায় কাজ করতেছিল না যে কি করব, আমার একটা বাচ্চা 15 মাসের। পরে আমি পাশে আসলাম, এসে কি করব ভাবতেছি, পরে নিজে বুকটা খুলছি, খুইলা ওই যে বয়লার আছে ওইটা আমার হাজবেন্ড একটা দিচ্ছে, দিয়ে বলতেছে তারা ওই সাইডে দেখো কি হয়, তারপর যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তাহলে নামবো। তারপর নিজের স্থির রাখছি যে না, মনোবল রাখি, দেখি কি হয়, যদি ভিতরে পানি চলে আসে তাইলে নামে যাব, আর যদি না হয় তাইলে দেখি কি হয়। এরকম করতে করতে দেখি যে একজনের মাথা ফাইটে গেছে, রক্ত পড়তেছে, হাত কেটে গেছে, পা কাটছে, কেউ খুঁজে পাইতেছে না, এরকম অবস্থা। পরে হঠাৎ 30 মিনিট পর লঞ্চ সাইডে আসছে, সাইডে আসার পরে সবাই হয়েছে যে না, আমরা সবাই সেভে আছি, ভালো আছি। তারপর লঞ্চের ব্যবস্থাপনা লাস্ট পর্যন্ত আনছে পাশে, কিন্তু তারা এখন যে বর্তমানে ভিতরে টিকিট কাটছে, কেউ যেমন আমার হাজবেন্ডের মানিব্যাগ হারাই গেছে, লঞ্চের মোটরসাইকেল ভাড়া চাইতেছে 500। আমরা বলছি ভাই আমার কাছে 200 টাকা আছে, আপনি এটা রাখেন, আমার মানিব্যাগ হলে কয় মানিব্যাগ হারাই গেছে, ওটা সবাই বলে, এটা কেমন কথা? আমি তো স্যাক্রিফাইস করেন, অনেকের মানিব্যাগ হারাইছে, টিকিট হারাইছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিষয়টা হচ্ছে আপনার রাত্র 1:30টার দিকে লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে সুন্দরবন 16, ঠিক আছে। সেখানে উদ্ধার অভিযানে কোনো লঞ্চের কোনো স্টাফ পাওয়া যায় নাই। বাধ্য হয়ে আমি এবং আমার আপনার আরেকজন সাথে ছিল লোক, এইসব বাচ্চা কাচ্চা উদ্ধারের জন্য আমরা বাধ্য হইয়া লঞ্চ যখন চরে বেরছে তখন আমরা এই সিঁড়ি নামাইছি, আমি নিজে এবং আমার সাথে আরেকজন লোক ছিল বড় ভাই, এই দুইজনে মিলে আমরা সিঁড়ি নামাইছি। আমরা ইনজুরিড হয়েছি, আমরা লোকজন নিয়ে চরে গেছি ওখানে। ওখানে লঞ্চে কোনো স্টাফ কিন্তু নাই,
তারা কিন্তু ভাগছে আগে থাকতেই, ঠিক আছে। আমার ওইটা ফোন গেছে, আমার বাচ্চা তো আমি ফল পাকড়া কিনছি তা গেছে, আমার অনেক কিছু মাল জিনিস গেছে, আমার মানি ব্যাগ টাকা পয়সা সব হারাইছে। এখন ওনাদের এখান থেকে আমাদের টিকিট ছাড়া ছাড়বে না, বলতেছে সবাই এদেরই টিকিট ছাড়া আমাদের এখানে ছাড়বে না। এটা কোন ধরনের আসলে কি মানে আসলে বুঝতেছে যে এটা কি বলবো আসলে আমি, কোন ধরনের মানবতা ভাই এটা। কিভাবে ছাড়লেন, ছাড়া পাইলেন কিভাবে? টিকিট ছাড়া পাইলাম, আমার এক আঙ্কেল আছে এখানে, আঙ্কেল মানে এখানে ঘাটের লোক, আমার বাসা এইখানে সিটি মার্কেট আমার বাসা, ঠিক আছে। উনি আমাকে চেনে, উনি আমাকে নিয়ে আসছে। আমি যখন ওখানে থেকে চলে আসছি তখন ওই এরানি সাহেব বলতে আছে উনি টিকিট দেন, ওনারা টিকিট দেয় নাই। আমাদের যখন জাহাজ হইলো কোস্টারে যখন মারিয়ে দিচ্ছে তার 10 মিনিট পরে আমাদের কাছে খবর গেছে আমাদের লঞ্চ ছিল বান্ধা অবস্থায়। তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা লঞ্চ স্টার্ট দিয়ে ভেঙে দিচ্ছি। অনেক কুয়াশা ছিল, কুয়াশার জন্য আমাদের অনেক বিলম্ব হয়েছে আসতে। তারপর সাহেব বলছে যেইভাবে হোক জাহাজ নিতে হবে, যাত্রী আগে উদ্ধার করতে হবে। আমরা যাত্রী উদ্ধারের জন্য আবার ওই কাঁচা মালামাল আছে, ওই মালামাল নিয়ে আইছি। লঞ্চে কোনো যাত্রী নাই, আমার সমস্ত যাত্রী ক্যাবিনেট দিয়ে ডেকে যাত্রী সব কাছে আনছি। এইটা আপনার কাছে বলতে পারে কিনা আমি জানি না, আমাদের কাছে যদি কেউ বলে, যেমন এই যে হুন্ডার লোক বলছে এইমাত্র যে আমার কাছে হুন্ডা সহ দুইজনে, আমরা একজনের 500 টাকা আছে, আমি ছাড়ে না, আমাকে সাইডে দাও। তারপর ওখানে হুন্ডা বলছে 300 টাকা সাইডে দাও, যেইটা আমাদের কাছে আছে ওইটা আমরা সাইডে দিছি। এখন একটা লোক পিছিয়ে বলতে পারে, এটা তো আমি বলতে পারবো, ওই লোক আপনি আনেন, ওইটার বিচার এখন আমি করে দেবো। আর এমনিতে যে পানি 20 টাকার পানি 60 টাকা, ওইটা আমাদের কাছে কেউ আসে নাই। এই যে আপনার কাছে আসতে পারে, আমাদের কাছে এই যে লোক আছে, তারপরে এই ভদ্রলোক অসুস্থ আছে এক লোক, আমরা এখন তার ট্রিটমেন্ট দেবো, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমরা নিয়ে যাবো। এই যে ভদ্রলোক আছে, এই যে বাইরে বলছে, আমরা ট্রিটমেন্ট দিয়ে নিয়ে যাবো।